আফসানের উদ্দেশ্যে আমার শেষ বার্তাটা আমি ভিডিওতেও বলে দিয়েছি। তার সাথে আমার ব্যক্তিগত কোনোই শত্রুতা নাই। সে তার প্রফেশনাল লাইফে এবং সে যেভাবে আগাচ্ছে সে আরও অনেক ভালো করতে থাক, দেখতে তো ভালো লাগবে। কিন্তু সে যেভাবে অযুক্তি কুযুক্তি দিয়ে একটা পাক্কা অপরাধকে এবং মিথ্যা কথাও কিন্তু বলেছে। দেখেন, সে রাতের বেলা এসে বলছিল যে জানে না, রায় তো সকালবেলা হয়ে গেছে, আপনারা যান কোর্টে খোঁজ দেন, আমি কিন্তু মামলার নাম্বার বলে দিয়েছি। যে দেখেন আমি ঠিক বলেছি কি ভুল বলেছি, আপনারা তো সাংবাদিক, ইনভেস্টিগেট করেন আপনারা। তো রাফসানের উদ্দেশ্যে একটাই কথা, যে রাষ্ট্রের যে টাকাটা, সেই টাকাটা তারা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করুক, এবং ফেরত দেওয়ার পরে তারপর তার নিজের মতো করে তার যা করতে ভালো লাগে সেটা সে করুক। কিন্তু এইভাবে মানুষকে মিথ্যা ম্যানিপুলেশন করা, এই ব্যাপারটা একটা অন্যায়। এবং একই সাথে রাষ্ট্রের টাকায় এইভাবে অনেক দিন যাবত আটকিয়ে রাখা এবং উইলফুল যে ব্যাপারটা আছে, মানে উইলফুল তারা কিন্তু ঋণ খেলাপি, এই ব্যাপারটা যাতে না হয় এই ব্যাপারটা নিশ্চিত করা। তারা দ্রুত দেখেন, একটা কিন্তু ভালো কাজ হতে পারতো, যে মুহূর্তে এটা সামনে আসলো রাফসানের রেসপন্সটা কেমন হতে পারতো না, যে হ্যাঁ আমরা ঋণ খেলাপি এবং এই ব্যাপারটা আমরা দ্রুত পরিশোধ করে দেওয়ার চেষ্টা করছি, আমাদের পরিবারই যেহেতু করেছে, ঠিক আছে, আমি ডিরেক্ট লিগালি লায়াবল না হলেও সেই তো ডিফেন্ড করতে আসছে, নাকি তার বাবা ডিফেন্ড করতে আসছে, দেখেন সে প্রতিনিধি হিসেবে ডিফেন্ড করতে আসছে না, আমরা দিয়ে দিব, তাহলেই তো শেষ। কিন্তু সে কি করলো, ওইটা না করে অনেকগুলা মিথ্যা তথ্য, অযুক্তি এবং কুযুক্তি দিয়ে ব্যাপারটাকে আরো জলঘোলা করলো। তা না হলে কি আমি পরের ভিডিওটা আপলোড করতাম? করতাম না তো। কাজে তার কাছে আমার চাওয়াটা খুব সিম্পল, সে রাষ্ট্রের টাকাটা ব্যাক করে দিক তার ফ্যামিলিগতভাবে, এবং তারপর সে তার লাইফ লিড করতে থাক, জীবনে সে অনেক ভালো করুক, এবং এই ব্যাপারগুলোতে সে ভবিষ্যতেও সচেতন হোক। এবং ওই যে কাউকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে টলায় রাখার ব্যাপার, এই ব্যাপারটা যে সবার সাথে কাজ করে না, সেই ব্যাপারটা তোর মাথায় রাখা উচিত। আচ্ছা, ইফতেখার রাফসান ছাড়া অন্য কোথাও থেকে আপনি হুমকি পেয়েছেন কিনা বা কোনো চাপের সম্মুখীন হয়েছেন কিনা? আচ্ছা দেখেন, বাংলাদেশে না একটা ব্যাপার আসলে কি, বিভিন্ন মানুষ যেমন চাপের কথাটা বলে, একই সাথে সেলফ সেন্সরশিপেরও ব্যাপার আছে। যেমন আপনি কোনো উচিত কথা বললে নিজেরাই বলবে এই উচিত কথা বলবেন না, এত কোথায় কখন যেন কি হয়ে যায়। আমি আসলে কি একমাত্র উপরওয়ালা ছাড়া আমি কাউকেই বিন্দু মাত্র ভয় পাই না। কারণ দেখেন, আমার জীবন যতদিন আছে এটা কি উপরওয়ালার নির্দেশ? আমি যেহেতু একজন বিশ্বাসী মানুষ, তো আমি যেটা বিশ্বাস করি যে আমি আমার যে টাইমে নির্ধারিত আছে তার 1 সেকেন্ড আগেও মরবো না, পরেও মরবো না। এবং দুনিয়াতে আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন, অসংখ্য চ্যালেঞ্জ আসে। দিস ইজ নট দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করছি, এর আগে আমি অনেক অন্যায়ের প্রতিবাদ করেছি। অনেক জায়গা থেকেই তো হুমকি ধামকি আসে, কিন্তু সেই ব্যাপারটাকে আমি নিজেকে থেমে যাওয়ার জন্য যথেষ্ট মনে করি না। আমি নিজেও ডেফিনেটলি। তো কাদেরকে ফলো করা উচিত, আমাকে যদি বলেন যে কাদেরকে ফলো করা উচিত, আসলে এইটা তো প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চয়েস, যে সে কাকে ফলো করবে কি করবে। আমি এই জায়গায় আরোপিত কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। প্রত্যেকের ব্যক্তিগত রুচি, প্রত্যেকের ব্যক্তিগত অভিমত। তবে আমার একটা কথা আছে, ব্যক্তিগত রুচি যদি এমন হয় দেশের স্বার্থ যারা লঙ্ঘন করছে তাদেরকে প্রমোট করেন, এই ব্যাপারটা কিন্তু অনুচিত। কারণ দেখবেন বর্তমান দুনিয়া আসলে সোশ্যাল মিডিয়া এতটা অ্যাভেলেবল হয়ে গেছে মানুষের কাছে, এবং সোশ্যাল মিডিয়ায় স্ক্যাম ব্যাপারগুলো অনেক জনপ্রিয়। আপনারা দেখবেন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান আছে, স্ক্যাম করে ধরা পড়েছে না, তাদেরও কিন্তু একটা ভক্ত শ্রেণী আছে। বা যারা অন্যায্য কাজ করছে, খেয়াল করে দেখবেন একটা পাক্কা অন্যায্য কথা বলার পরেও মানুষ এসে মনে করবে কি কেউ কারো ভক্ত হয়ে যাক। আমি বলি, আমি সাইদ আব্দুল্লাহ, কেউ যদি আমাকে পছন্দ করে বা মনে করে যে আইডলাইজ করা উচিত, আমি আসলে তাদেরকে এটা করতে ডিসকারেজ করি। আমি যেটা বলি, আমি যদি হকের কথা বলি, ন্যায়ের কথা বলি, দেন অ্যান্ড অনলি দেন আমাকে সমর্থন করুন। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমি অন্যায্য কথা বলছি, তারপর কেন এই অরশিপিংটা কেন করতে হবে? এই ব্যাপারটা তো খারাপ। মানে আপনি যদি একজন মানুষের খারাপটা দেখার পরে খারাপটা না বলতে পারেন ব্যক্তিগত চয়েসের কারণে, এটা কি হওয়া উচিত? যে অপরাধ করবে তার বিরুদ্ধেই কথা বলা উচিত। এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে আমি বলার চেষ্টা করছি, যে ইয়কদের একটা খুব বাজে, আমি জানি না যে কেন এইরকম হলো, কিন্তু রিসেন্ট 8-10 বছরে অনেকটা রাজনীতির যে সচেতনতা যেটা থাকে, এই জিনিসটা থেকে তারা অনেকটা দূরে চলে এসেছে। আমি বলছি না যে রাজনীতি করতে হবে সবার, রাজনীতি করা আর পলিটিক্যালি কনসাস থাকা দুইটা কিন্তু আলাদা জিনিস। মানে আপনি এ দল বি দল সি দল ডি দল কোনো দলের সমর্থক না হতে পারেন, কোনো কিছু না করতে পারেন, স্টিল আপনি কি করতে পারেন? রাজনীতি সচেতন মানে কি, আপনি সকালবেলা উঠে ব্রাশটা যে হাতে নিচ্ছেন, সারাদিন যা যা করছেন, রাতের বেলা বেডে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিসের পর কিন্তু রাজনীতির প্রভাবটা আছে। কিন্তু শহুরে বা আরবান শ্রেণীর একটা জেনারেশন গড়ে উঠেছে যে আই হেট পলিটিক্স জেনারেশন। এই কাজটা হওয়া উচিত না, বরং তাদের কি থাকা উচিত, যে সোশ্যালি কনসাস থাকা উচিত। আমি বললাম না যে আপনি ইয়তদের কাছে জিজ্ঞাসা করেন ঋণ খেলাপিটা যে দেশের আসলে কত বড় একটা সমস্যা,
দেশের ব্যাংকিং সেক্টর বসে যাচ্ছে, অর্থনীতি অচল হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই। জানা উচিত সবার যে দেশের অবস্থা কি, পলিটিক্যালি কনসাস থাকা উচিত, এবং প্রত্যেকটা ব্যাপারের সম্মিলন ঘটিয়ে যারা আছে আমার মনে হয় যে তাদের আসলে এই ব্যাপারগুলো বিচার বিবেচনা করে তারপরেই প্রত্যেককে ফলো করা উচিত। শুধুমাত্র যারা মজমাস্তিতে মেজে আছে এমন মানুষদেরকে আইডিয়ালাইজ করলে প্রবলেমটা কি, ওই যে আই হেড জেনারেশনের যে ব্যাপারটা দেখবেন অনেকেই প্রমোট করে, আমি এই ব্যাপারটার বিরুদ্ধে, যে এটা হওয়া উচিত না। প্রত্যেকের রাজনৈতিক সচেতন থাকা উচিত, সামাজিকতা বলতে একটা জিনিস আছে, সেই ব্যাপারটা কিরকম আছে সেটা জানা উচিত, কারণ বাস্তবতা কিন্তু খুব আলাদা একটা জিনিস।